তোর লজ্জা করে না কাজের ছেলে হয়ে বাড়ির মালিকের মেয়েকে প্রপোজ করার? তোর মতো ছোট লোকেরা টাকা পয়সার লোভে বড় লোক বাড়িতে কাজ নেয়। কি ভেবেছিস তোর মতো খ্যাত ছোট লোক গরিব কাজের ছেলেকে আমি পছন্দ করব? শালা হারামি, মুখের সামনে থেকে দূর হ এখনই। অর্ক চোখ পেয়ে যায়, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে ওর। ঠিক তখনই শুনতে পাই, এই অর্ক, ঘুমাচ্ছিস? সকাল বাজে 8টা, কাপড়গুলো এখনো ধুইস নাই? ওঠ হারামির বাচ্চা। রাবেকা বেগমের তীক্ষ্ণ গলা কানে ঢুকতেই জেগে উঠল অর্ক। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল, আর কথাগুলো স্বপ্নে অরণি অর্ককে বলছে। অর্ক কাজের ছেলে হলেও অরণিকে খুব ভালোবাসে, তবে আজ শরীরে জ্বরে পুড়ে যাচ্ছে ওর। মাথা ঘুরে, চোখ যেন বন্ধ হয়ে আসছে বারবার। ঘরের কোনায় একটা পাতলা মাদুরের উপর শুয়েছিল সে। ওর শরীরের ভাষা বলে দিচ্ছে ওর আজ ভালো লাগছে না, কিন্তু রাবেকা বেগমের কণ্ঠে এতটুকু সহানুভূতি নেই। তখনই রাবেকা বেগম আবার গর্জে উঠে বলল, তোর মতো অলস গরিব কপাল পোড়া ছেলেটারে তো দয়া করে রাখা হইছে। আমার জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, আর এইটা পরে পরে ঘুমাচ্ছে। ওর বলছি হারামের বাচ্চা। ঝাড়ি শুনে অর্ক উঠে বসে চক কচলাই, ঠোঁট শুকিয়ে গেছে। ধীরে ধীরে বলে, মাফ করবেন আন্টি, শরীরটা একটু খারাপ লাগছে, তাই দ্রুত উঠতে পারিনি। অর্কের কথা শুনে রাবেকার মুখ রক্তিম হয়ে ওঠে। তিনি গর্জে আবার বলে, আন্টি? বেগম সাহেবা বল ছোট লোক। আর তোর শরীর খারাপ? হ্যাঁ রে, গরিব মানুষের শরীর আবার খারাপ হয় কবে? তোদের শরীর তো কাজ নিয়ে অন্যের বাড়িতে পড়ে থাকবার জন্য। কাম করবি না, খামোকা জায়গা দখল করে রাখছিস। কথাগুলো বলে একটা কাপড়ের বালতি ছুঁড়ে মারে অর্কের দিকে। পানি ছিটকে পড়ে ওর জামাই। শরীরটা ঠান্ডে কেঁপে ওঠে, মাথা নিচু করে কাপড় তুলে নেয় সে। রাবেকা গটগট করে চলে যায়। বিশাল বাড়িটার মালিক আশরাফ চৌধুরী। আশরাফ ভিলাতে থাকে অর্ক কাজের লোক হয়ে। বালতি নিয়ে সে দ্রুত ওয়াশরুমে যায়। জ্বরে গা পড়লেও সেসব নিয়ে অর্কের ভাবার সময় নেই। খুব যত্ন করে প্রায় 10-15টা কাপড় কচলো, রোদে মেলে দিয়ে আবার চলে আসে রান্নাঘরের দিকে। খুব আস্তে ধীরে রান্নাঘরের দিকে হেঁটে যায় অর্ক। হঠাৎ পেছন থেকে আরান সাহেব ধমকে ওঠে, ওরে এত ধীরে হাঁটতেছস কেন? তাড়াতাড়ি কইরা চল, চা বানায় আন। গায়ে কি শক্তি কমে গেছে তোর? জলদি চা আনবি। আশরাফের ছোট ভাই আরান তেমন কিছুই করে না। অর্ক জি বলে এগিয়ে যায়। রান্নাঘরে ঢুকতেই ঝর্ণা বেগম মুখ টিপে হাসেন। তবে আজ মমতা নেই তার চোখেও। ঝর্ণা হলো আরানের বউ। মাঝে মাঝে অর্ককে সামান্য আদর করে, তবে সবসময় ঝাড়ির উপরে রাখে। ঝর্ণা বলে, তোর মুখে তো রং নাই রে, দেশলাই কাঠির মতো হইয়া গেছিস। আজ তুই কিছু খাইছিস? অর্ক হাসে আর বলে, না ম্যাডাম, কাল রাতেও কাজ শেষ করতে করতে ঘুমাইয়া গিয়েছিলাম, আসলে একটু কাজ। ঝর্ণা বেগম কিছু বলার আগেই অরণির গলা আসে পাশের ঘর থেকে। অরণি হলো আশরাফ সাহেবের একমাত্র মেয়ে। দেখতে যেমন সুন্দরী তেমনই বেশ অহংকার আছে। অর্ককে চিৎকার করে ডাকে, এই সার্ভেন্ট, আমার জুতা কই? কাল রাতে তোকে ধুতে বলেছিলাম। অর্ক ছুটে যায়, কিন্তু ওর গায়ে তখনও জোর। পা টুলে পড়ে যেতে যেতে সামলে নেই। অরণির সামনে আসে অর্ক। অরণি দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে বলে, উফ, একটাও কাজ ঠিক মতো করতে পারে না। গরিবদের শরীরে কি শুধু পচা রক্ত থাকে? তোকে বলেছিলাম জুতা পরিষ্কার করে রেখে যাবি, যাসনি কেন? আরণির মা রত্না আর তার বোন রাবেকা বেরিয়ে আসলো। অর্ককে দেখে নাক সিটকাই আর অরণিকে বলে, তোর বাপের কপালে এইটুকু গরিব কাজের ছেলেটাও বেশি হয়ে গেছে। রাস্তার ছেলে বলেও তো ভালো, মা মরেছে আর রেখে গেছে আরেকটা কাজ চোরা। অর্ক চুপ করে দাঁড়িয়ে থাকে। গায়ে কেউ কিছু না ছুড়লেও মুখের কথাই বুকে ছুরি চলে যায় তার। অর্ক জুতো জোড়া রেখে চলে যায় নিজের ঘরে। পাতলা একটা তোষকের উপরে ঘাপটি মেরে বসলো। কাজ করতে করতে অর্কের চোখে জল আসে, কিন্তু সে লুকিয়ে ফেলে। মনে পড়ে তার মা নাসিমা বেগমের কথা। এই বাড়িতেই কাজ করতেন, ঝাড়ু দিতেন, বাসন মাজতেন, কাপড় ধুতেন। সারাদিন শুধু একটা কথাই বলতেন অর্ককে, বাবা, গরিব ঘরে জন্ম হয়েছিস ঠিক আছে, কিন্তু গরিব মন নিয়া বাঁচিস না। পড়, শিখ, একদিন এই বাড়ির চেয়েও বড় হবি। তার মা মারা যান হঠাৎ এক অসুখে। তখন এই বাড়ির কেউ একটা গ্লাস পানি দেয়নি ওর মায়ের মুখে। মায়ের মৃত্যুর পর অর্ক এসেছিল এ বাড়িতে শুধু 2টা জামা আর একটা বই নিয়ে, মায়ের কাজের জায়গাটা যেন রেখে দিতে পারে বলে। আজ মায়ের ঘরের কাজ এখন তার ঘাড়ে, কিন্তু সম্মান তার চেয়েও ছোট ছোট জিনিস তাকে পদে পদে অপমান করে। কাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতে অরণি গিয়েছিল ট্যুরে। গাড়িতে অনেক কাদা লাগিয়ে আনে। অর্ককে ডাকে গত রাতে। অরণি অর্ককে বলে,
অর্ক এই ছোট লোকের বাচ্চা, কাজের লোক। অর্ক তখন বলে, জি ম্যাম। অরণি বলে, আমার গাড়ির অনেক জায়গায় কাদা লেগেছে, ভালো মতো মুছে দিবি, কোনো জায়গাতে যেন কাদা না থাকে। এদিকে দেখ, আমার জুতোই অনেক কাদা, এটাও পরিষ্কার করবি। অর্ক তখন বলে, কিন্তু ম্যাম এত রাতে। অরণি তখন বলে, চুপ ছোট লোক, মুখের ওপর কথা বলিস। কথাটা বলে অরণি তার জুতো খুলে অর্কের দিকে ছুঁড়ে মারে। অর্কের প্যাটে এসে লাগে জুতো। সারা রাত বৃষ্টিতে ভিজে সে গাড়ির সবকিছু পরিষ্কার করে একদম চকচক করে দেয়। বৃষ্টিতে ভেজার কারণে ওর জ্বর চলে এসেছিল। ভোর রাতে জ্বরের জন্য ঘুমিয়ে যায়। আর আজ সকালে যা হলো তা ভেবে অর্কের যেন চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করেছে। অর্কের মনে পড়ে রান্নাঘরের কথা, রান্নাটাও তার করে দিতে হয়। আরও কাজের লোক আছে, সবার সাথেই এ বাড়ির মানুষেরা এমন আচরণ করে। অর্ক দুপুরে চা নিয়ে যাচ্ছিল ড্রয়িং রুমে। সেখানে অতিথিরা বসে আছে, অরণির বন্ধুরা এসেছে। অর্ক সবার দিকে, কিন্তু হঠাৎ হাতে কাপ তার। এমন সময় চায়ের কাপ পড়ে যায় অরণির বান্ধবী মিহির পায়ের উপর। তৎক্ষণাৎ কষে চড় দিয়ে চিৎকার করে ওঠে মিহি। অর্ককে উদ্দেশ্য করে বলে, ইস, এ কি করলি? আমার ড্রেসটা একেবারে নষ্ট করে দিলি। কি ভাই অরণি, কি করলো এটা দেখ। অরণি দাঁড়িয়ে অর্ককে উদ্দেশ্য করে বলে, ওরে এত সাহস তোর! মুখ দেখে তো নর্দমার পানি মনে হয়, আর তুই 20,000 টাকা দামের ড্রেস নষ্ট করে দিছিস। রত্না বেগম এগিয়ে আসে। রত্না বেগম সেই কাপ তুলে অর্কের মুখের ওপর সামনে ছুঁড়ে ফেলে বলে, চল, চায়ের জায়গায় পানি খাবি তোরা? এর চেয়ে তো কিছু আশা করাই বোকামি। আর শোন, পুরো ফ্লোর মুছবি তুই। অর্ক মাথা নিচু করে থাকে, চোখ দিয়ে পানি পড়ছে। সবাই চলে গেলে বালতি নিয়ে এসে জায়গাটা মুছতে শুরু করে। সাথে কাঁদতেছে ও। চোখের জল কেউ দেখতে পায় না, কারণ সে জানে দুঃখ দেখানোর অধিকার গরিবদের নেই। রাত হয়ে আসে, বাড়ির সবাই খাওয়া দাওয়া করে টিভির সামনে বসেছে। অর্ক তখন বাথরুম পরিষ্কার করছে। শরীরটা আর চলতে চায় না। কোনো রকমে কাজ শেষ করে সে নিজের ঘরে আসে। নিজের ঘরের কোণে এসে বসে ব্যাগ থেকে বের করে তার মায়ের ছবি আর সেই পুরনো কথা, তাদের লেখা একটা লাইন তার মুখে ফিসফিস করে। সেখানে অর্কের মা বলেছে, তুই পারবি বাবা, আমি জানি। যারা তোকে অপমান করবে একদিন তাদের কাছে তুই হবি সম্মানের নাম। অর্ক চোখ বন্ধ করে ওর মায়ের স্বপ্ন অর্ককে পূরণ করতেই হবে যেভাবেই হোক। অর্ক হার মানবে না। রাতটা কেটেছে জ্বর, কষ্ট আর না বলা কান্নার সাথে। অর্ক বিছানায় ঘুমিয়ে পড়েনি ঠিকভাবে, বরং হেলান দিয়ে বসি কাটিয়েছে রাত। ভোর রাতের দিকে অর্ক খোলা খাতার উপর মাথা রেখেই কখন যে ঘুমিয়ে পড়েছিল। একদম ভোরের দিকে হালকা ঠান্ডা বাতাস এসে অর্কের বড় চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। কিন্তু অর্ক জানে আজ একটা বিশেষ দিন। আজ অরণির জন্মদিন, আর বাড়ি সাজানোর লোক আসবে আজ। অর্ক বাইরে আসে, প্রতিদিনের মতো সকলের জন্য চা নাস্তা বানিয়ে রেডি করে টেবিলে সাজিয়ে ফেলে। সবাই সকাল 9টার ভিতরে উঠে খাবার খায়। অর্ক সবকিছু সাজিয়ে ফেলেছে। আরনের ছেলে রোহন আসে অর্কের কাছে। অর্ককে উদ্দেশ্য করে বলে, তোকে বলেছিলাম জুতো জোড়া কালি করে দিতে, দিসনি কেন? অর্ক তখন বলে, স্যার এসব কাজ আমি। অর্কের গালে চড় দেয়, গালি দিয়ে বলে, শুয়োরের বাচ্চা, তুই করবি না তো আমি করব? মুখের উপর কথা বলিস, কাজ কর শালা। এই বলে রোহান চলে যায় সেখান থেকে। অর্ক সব জুতা কালি করতে বসে পড়ে। সারাদিন সে কাজ করে, এর ভিতরই বাড়ি সাজানো শেষ। বাড়ি যেন সাজিয়ে ফেলা হয়েছে রূপকথার রাজ্যের মতো। দেওয়ালে রঙিন লাইট, বিশাল কেকের অর্ডার, ফটকের সামনে কার প্যারেড। বাড়ির প্রতিটি সদস্য আজ ব্যস্ত, কিন্তু অর্ক সেও ব্যস্ত, তবে অন্যভাবে। সকাল 6টায় সে উঠে কাজ করছে। রান্নাঘরের যাবতীয় কাজ, টেবিল সাজানো, মেজো মোছা, অরণির পোষা কুকুরকে খাওয়ানো, বাগান পরিষ্কার, অতিথিদের বাসার জায়গা গুছিয়ে দেওয়া, সব দায়িত্ব যেন ওর একার কাঁধে। অর্ক রান্নাঘরে কাজ করছে এখন। রাবেকা বেগম রান্নাঘরে ঢুকে অর্ককে বলে, গেস্টরা যেন কিছু নিয়ে অভিযোগ না করে, ভুল করলি তোর আজ কপাল ফাটবে, বুঝলি তো অর্ক? সব কাজ ঠিকমতো হওয়া চাই। অর্ক মাথা নিচু করে, জি ম্যাডাম। ঝর্ণা বেগম পাশ থেকে বলে ওঠেন, বাবা একটুও বসিস না, ওই ঘরে 3টা ফ্রুট বল লাগবে, সেদিকটাও দেখে নিবি। অর্ক দৌড়ে যায়। শরীরটা আজও দুর্বল, কিন্তু ভিতরের এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। চোখে ঘুম নেই, পেটে খাবার নেই, কিন্তু তবুও দায়িত্ব ভুলে নেই ওর। সে জানে যদি একটা ভুল হয় তবে আজ শুধু কথা নয়, গায়ে হাত পড়বে অনেক বেশি। বিকেল 5টার দিকে বাড়ির সামনের উঠোন রঙিন রূপ নিয়েছে। অতিথিরা আসতে শুরু করেছে। গাড়ি থেকে নামছে সুসজ্জিত মানুষ।
দামি পারফিউমের গন্ধে বাতাস ভারী। অর্ক তখন দরজার পাশে দাঁড়িয়ে অতিথিদের থেকে আনা গিফটগুলো সাজিয়ে দিচ্ছে। অরণির বান্ধবী মিহুও এসেছে, সাথে এসেছে আরও নাম না জানা অতিথিরা। বিজনেস আইকন আরশাদের মেয়ের জন্মদিনে এমপি এসেছে। এমপির মেয়ে ফারিয়া অর্কের দিকে তাকায়। আজকে অর্ককে খুব কম দাম দিয়ে নতুন শার্ট আর প্যান্ট কিনে দিয়েছিল, সেটাই ও পরেছে। বেশ ভালোই মানিয়েছে, সাদা ঢিলে শার্টে কালো প্যান্ট, চুলগুলো নিজস্ব স্টাইল করা। ফারিয়া অর্ককে দেখে মিহি বলে, ওদিকে তাকাও না, ওটা কাজের লোক। ফারিয়া হাসতে হাসতে মিহিকে বলে, এই ছেলেটা সার্ভেন্ট, একদম সিনেমার এক্সট্রা নায়কদের মতো লাগছে। অরণির এক বান্ধবী তখন বলে ওঠে, উফ, ওর জামাটার দিকে তো তাকানো যায় না, রং এমন যেন হাজারবার ধোয়া হয়েছে। অরণি সেই সময় ঢুকছে লাল গাউনে, চোখে সোনালি ছায়া, ঠোঁটে হালকা লিপস্টিক। এক ঝলক দেখি বোঝা যায় এ বাড়ির রাজকন্যা সে। অর্ক তাকিয়ে থাকে একটু, কিন্তু দ্রুত চোখ সরিয়ে নেয়। জানে এই দৃষ্টি যদি কারো চোখে পড়ে তার আজকের দিনটাই শেষ। তবু লুকিয়ে দেখে অর্ক, অর্কের থেকে অরণি 1-1.5 বছরের ছোট হবে। অর্ক অরণিকে আজকে দেখে চোখ সরাতে পারছে না, তবুও জোর করে চোখ সরাতে হবে তার। কেউ জানলে তার মৃত্যু নিশ্চিত। তবুও মনে মনে অর্ক বলে ওঠে, শুভ জন্মদিন অরণি। অরণি ইশারায় অর্ককে ডাক দেয়। অর্ক অরণির সামনে এসে দাঁড়ালো। অরণি হঠাৎ বলে ওঠে, এই অর্ক, কেক কাটা হবে 6টায়, টেবিল সাজানো শেষ হয়নি এখনো। কেন, তোর মাথা ঠিক আছে? ওদিকে দেখ, টেবিলে চেয়ার নেই, ফলের বোল কোথায়? সবার সামনে অর্ক কথা শুনে তাড়াতাড়ি বলে, আমি এখনই করে দিচ্ছি সব ম্যাম। অরণি ঠোঁট বাঁকিয়ে বলে, এই ছেলেটা তো কাজেই লাগে না। মা, তোমরা এমন লো কোয়ালিটি সার্ভেন্ট কই থেকে পাও? রত্না বেগম তখন মেয়ের কথা শুনে হেসে বলেন, কি করব মা, তোদের বাবার দয়াই তো রাখতে হয়। ওর মা এখানে কাজ করতো তো, তাই ওকে রেখেছে। পড়াশোনা তো জানে না, কি করবে বল? সেই মুহূর্তে অর্কের বুকটা চিনচিন করে ওঠে। সে মুখ নামিয়ে চলে যায়। দ্রুত কাজ কমপ্লিট করে এক কোণায় দাঁড়িয়ে থাকে। সন্ধ্যা হয়, কেক কাটা শুরু হলো। সবার আগে অরণি আশরাফের গালে কেক দেয়, তারপর তার মায়ের। অর্ক মুচকি হাসতে থাকে। পার্টি শুরু হয় কিছু সময় পরেই। মিউজিক, ড্রিঙ্কস সব কিছু আছে। পার্টির মাঝখানে এক সময় একজন অতিথি কফি চাই। অর্ক কিচেনে গিয়ে কফি বানিয়ে নিয়ে আসে, কিন্তু ভিতরের অস্থিরতা, অরণির দেখার স্বাদ, টেনশন আর ক্লান্তিতে হাত কাঁপছে আজকেও। কফির কাপ রেখে দিতে গিয়ে হঠাৎ কাপে সামান্য কফি ছিটকে পড়ে টেবিলের কাপড়ে। সাথে সাথেই অরণির এক চিৎকার, এই কি করলি? কাপড় নষ্ট হয়ে গেল। মায়ের পছন্দ করা টেবিল ক্লথ ছিল এটা। অরণির হঠাৎ কফির কাপটা টেনে ছুঁড়ে মারলো অর্কের দিকে। কাপটা অল্পের জন্য গায়ে লাগলো না, পাশ দিয়ে চলে গেল। রত্না ম্যাডাম দাঁড়িয়ে অর্ককে উদ্দেশ্য করে বললেন, এই ছেলে একদম পাগল, অপদার্থ, আজকের দিনটা নষ্ট করে দিল। বের করে দাও এখনই। বাড়ি ভর্তি অতিথিরা দেখছে সেই লোকের গায়ে কফি পড়েনি, তবে অর্ক টেবিলের কাপড়ে টান দিয়ে ফেলে কাপটা ধরতে গিয়ে ফলে টেবিলে থাকা সব খাবার লোকটার গায়ের উপর পড়ে। লোকটা কিছু না বললেও এই বাড়ির সবাই যেন অর্ককে গিলে ফেলতে শুরু করেছে। অর্ক মাথা নিচু করে কফির কাপড়ের থেকে দাগ মুছে দিতে থাকে। কেউ কেউ হাসে, কেউ কেউ মুখ ঘুরিয়ে নেয়। অর্কের মায়ের বয়সী একজন কাজের মহিলা ঝর্ণা খালা একটু এগিয়ে এসে বলে, ম্যাডাম, ছেলেটা অসুস্থ, ক্ষমা করে দিন আজকের মতো। রাবেকা বেগম বলে ওঠেন, ওর কাজের লোক, যত বেশি ছাড় দিব তত বেশি মাথায় উঠে। কাল থেকে নতুন ছেলে মেয়ে দেখবো আমি। অর্ক আর কিছু না বলে রান্নাঘরের দিকে হাঁটতে থাকে। মনটা ভারী হয়ে আসে। মাথায় তখন শুধু অর্কের মায়ের মুখ, যেন তিনি বলছে, বাবা, যতই অপমান করুক তুই কাজ শেষ করিস। মানুষ মানুষকে অপমান করে, কিন্তু তুই জানিস তো কোনো অপমানের নয়। পার্টি শেষ, সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। অর্ক একা বসে রান্নাঘরের কোণে। টেবিলের উপরে পড়ে থাকা ময়লা প্লেট ধুচ্ছে সে। কাঁধ ব্যথা করছে, চোখ ঝাপসা দেখা যাচ্ছে। একটা কাপ ধুতে ধুতে হঠাৎ হাত ফসকে যায়, কাপটা ভেঙে পড়ে। সে থমকে দাঁড়ায়। চারিদিক একেবারে নীরব, কেউ নেই। যাক, বাঁচলাম বলে নিজেকে শান্ত করে কাজ ঝাঁকিয়ে আবার কাজে লেগে পড়ে। মনে মনে বলে, আমি জানি এই অপমানের উত্তর আমি এখন না পারলেও একদিন ঠিক দেব। আমি তো অর্ক, আমার নামটা এখন যাদের কাছে গালি, একদিন তারাই এই নাম শুনে মাথা নিচু করবে। সব কাজ শেষ করে রুমে আসলো। হেলান দিয়ে বসলো সে। তারপর ব্যাগ থেকে বের করে পুরনো খাতা, সেখানে লেখে, পৃথিবী কখনো গরিবকে ক্ষমা করে না, কিন্তু সে সফল হলে সবাই থেকে চিনে নিতে বাধ্য হয়।
রাত গভীর হলেও অর্কের ঘুম আসে না। চোখের পাতা ভারী হলেও মনের ভিতর চলতে থাকে নানা কথা। অরণির সেই চোখ, ঠোঁট বাঁকানো অভিব্যক্তি, পার্টির মাঝে অর্কের দিকে ছুড়ে দেওয়া কফির কাপ, সব যেন ঘূর্ণির মতো ফিরে ফিরে আসে। কিন্তু এর মধ্যেও তার বুকের ভেতর এক অসহায় আবেগ ধীরে ধীরে নড়াচড়া দিয়ে ওঠে, যেটার নাম ভালোবাসা। অর্ক জানে এটা ঠিক নয়, এটা ভালোবাসা একতরফা, অসম্ভব, অসম। কিন্তু তাও সে পারে না নিজেকে থামাতে। হয়তো অরণির চোখে তার প্রতি ঘৃণা থাকলেও তার মায়াবী চেহারা, কথা বলার ভঙ্গি, চোখের ভাষা সবাই যেন অর্কের ভেতর এক অদ্ভুত আলোড়ন তোলে। পরের দিন সকাল, বাড়ির সবাই ব্যস্ত। রাবেকা বেগম টিফিন প্যাক করছেন, ঝর্ণা খালা খাবার তৈরি করছেন। অর্ক সেই আগের মতো কাজ করছে, মাথা নিচু করে, শব্দ না করে। কিন্তু আজ ভেতরে কিছু একটা বদলেছে। অর্ক জানে আজ তাকে কিছু বলতে হবে। আজ সে সাহস করে বলবে তার মনের কথা অরণিকে। কারণ অর্কের একটা লক্ষ্য আছে, আর সেই লক্ষ্যে পৌঁছাতে হলে অর্কের এই কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। সে বাড়ির লোকেরা তাকে অপমান করে, গালি দেয়, সবার সামনে ছোট করে। তাদের একমাত্র মেয়েকে ভালোবেসে সে অপরাধ করেছে কিনা জানে না, শুধু জানে এটা তার হৃদয়ের সত্য। অরণি আজ একটু তাড়াতাড়ি উঠেছে, ভার্সিটিতে যেতে হবে ওর আজ, ক্লাস আছে। সে রুমে বসে চুল বাঁধছে, পাশে রেখা পারফিউম থেকে হালকা একটা সুগন্ধ ছড়াচ্ছে। অর্ক ট্রে হাতে ওর রুমে ঢুকে চা দিয়ে যেতে, কিন্তু আজ সে থেমে যায় দরজার কাছে। গলা শুকিয়ে আসে, হৃৎপিণ্ড ধকধক করে অরণিকে দেখে। অর্ক দরজা থেকে অরণিকে উদ্দেশ্য করে বলে, আসতে পারি ম্যাম? অরণি তখন বলে, আসো, চা রেখে যাও। অর্ক ধীরে ধীরে এগিয়ে যায়, কিন্তু ট্রে রাখার পর সে নড়ছে না দেখে অরণি তখন অর্ককে উদ্দেশ্য করে বলে, আর কিছু বলবি? অর্ক তখন বলে, জি ম্যাম। অরণি বলে, হ্যাঁ বল। অর্ক সাহস করে বলে, আমি কিছু বলতে চাই আপনাকে। অরণি ভ্রু কুঁচকে তাকায়, তারপর বলে, তুই আমাকে হঠাৎ এভাবে বলছিস কেন? যাই হোক, কি বলবি বল। অর্ক অরণির কথা শুনে তার চোখে চোখ রাখে, কাপা গলায় বলে, আমি আপনাকে, মানে তোমাকে ভালোবাসি অরণি। অনেকদিন ধরে বলার সাহস পাইনি, আজ বলতে পারলাম। এক সেকেন্ডের নিস্তব্ধতা, এরপর যেন আগুন জ্বলে ওঠে অরণির চোখে। অরণি রাগী গলায় বলে, তুই কি বললি? তুই আমাকে কি বললি? ভালোবাসা? তুই, তোর মতো একটা নোংরা, গরিব, অশিক্ষিত কাজের ছেলে সাহস পাই আমাকে ভালোবাসার কথা বলতে? তার চিৎকার শুনে রুমে সবাই ঢুকে পড়ে। রত্না বেগম, রেবেকা বেগম, তানবীর ভাইয়া, সালাম কাকা, রোহান, সবার চেহারায় বিস্ময়। রত্না বেগম বলেন, কি হয়েছে অরণি? অরণি তখন পাশ থেকে বলেন, মা, ও কাজের ছেলে হয়ে আমাকে আজকে ভালোবাসি কথা বলতে এসেছে। রত্না বেগম বলেন, কি? ওকে ধর। এ কি কথা বলছে রে এই ছেলে? তুই সাহস পেলি কই? পাশ থেকে রুহান বলে, এই ছেলেটা পাগল হয়ে গেছে মনে হয়, মারো একখান। সাথে সাথেই অর্ককে চড়, থাপ্পড়, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় মেঝেতে। ওর মুখ দিয়ে রক্ত পড়ে। রাবেকা বেগম তখন বলেন, বাড়ির মেয়ের দিকে নজর? তুই কি নিজের জায়গা ভুলে গেছিস? তোর মায়ের মতো তোকে রাস্তায় ধরে ফেলে দেব। অরিনি তখন পাশ থেকে বলেন, হারামের বাচ্চা, আমাকে প্রপোজ করেছে, ওর অত বড় সাহস? আমার নখের যোগ্যতা নয় তুই? তোর আছে না পড়াশোনা, না আছে টাকা, তোর পরিচয় দেওয়ার মতো কিছুই নেই, আসছিস প্রপোজ করতে? তোমরা দাঁড়িয়ে কেন, মারো কুত্তাটাকে। এরপর আর কোনো কথা নয়, অর্ককে বাড়ির সব ছেলেরা এগিয়ে এসে মারতে থাকে। প্রায় আদমর অবস্থায় রাখে অর্ককে। সেদিন দুপুরে অর্ককে ঘরের জিনিসপত্র সহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ঝর্ণা খালাও কিছু করতে পারে না, তার চোখে জল, কিন্তু কণ্ঠ রুদ্ধ। রাস্তায় এসে পড়ে অর্ক। দারোয়ানও এই সুযোগে দুটো লাথি দেয় অর্ককে। হাত পা মুখ ফেটে গিয়ে রক্ত বের হয়ে যায় অনেক। অর্কের হাতে ছোট একটা ব্যাগ, কিছু জামা কাপড় আর সেই পুরনো খাতা। মুখে এক ফোঁটা শব্দ নেই, শুধু চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। কিন্তু সে তা মুছে ফেলে, কারণ সে জানে এখানে কার না দুর্বলতা। সবাই গেটের কাছে দাঁড়িয়ে। রাবেকা বেগম তখন বাজখাই গলায় বলেন, এবার যদি তোর ছায়াও দেখিয়ে বাড়ির আশেপাশে, পুলিশ ডেকে ধরিয়ে দেব। তুই তো একটা বিষাক্ত সাপ। পাশ থেকে অরণি বলে, তুই ভুলে যাস না তুই কাজের ছেলে অর্ক, তোর জায়গা গেটের বাইরে। আমাদের সামনে দাঁড়ানোরও সাহস নেই তোর। এই বাড়িতে কাজ করে খেতিস, খেতে দিলে খাইতি, পড়তি, যা ভাগ। রাস্তার কুকুর কোথাকার। অর্ক আর দাঁড়ায় না, খোঁড়াতে খোঁড়াতে, রক্ত মুছতে মুছতে সেখান থেকে চলে আসে। দিন পেরিয়ে রাত আসে। সে সারাদিন ফ্লাইওভারের ভিতরে শুয়েছিল। এখন রাত। ঢাকার রাস্তায় রাত নেমে আসছে। গায়ে জ্বর, হাতে ব্যাগ, পকেটে টাকা নেই। অর্ক হাঁটছে, পা কাঁপে, কিন্তু চোখে ভয় নেই। শুধু একটাই ভাবনা, সে কেবল ভালোবেসেছিল। কিন্তু তা যেন ছিল সবচেয়ে বড় অপরাধ।
একটা বন্ধ দোকানের সামনে বসে পড়ে সে। কাঁধে ব্যাগ রেখে হালকা নিঃশ্বাস ফেলে বাটন মোবাইলটা বের করে মার সেই পুরনো ছবি দেখে চোখে জল আসে, কিন্তু এবার সে তা আর লুকায় না। মুখ খুলে বলে, মা, আমি সত্যিই খুব ছোট। তুমি বলেছিলে বড় হতে, সম্মান অর্জন করতে। আজ আমি শুধু ভালোবেসে অপরাধ করে ফেলেছি, কিন্তু দেখো, একদিন এই অপমানের উত্তর আমি দেব। আমি অর্ক, গরিবের ছেলে, কিন্তু একদিন আমি নিজেই হব এই শহরের গল্প। 8 বছর বয়স আমার, তুমি মারা গেলে মা, তোমার জায়গাতে আমি কাজ করতে শুরু করি। এবার হবে অন্য এক গল্প মা।